শেখ হাসিনা ফেরার পর যতই হোক আমেরিকা, শেখ হাসিনা ফেরার পর তারপর চুক্তিটি সই হবে, তারপর থেকে যা কাজ করব তখন থেকে শুরু হবে আমেরিকার সঙ্গে, তার আগে নয়। সব জায়গায় হাত দিতে গিয়ে সরকারকে নিজের হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছে। 32 যুগ্ম সচিবকে এক ঝটকায় বাধ্যতামূলক অবসর। প্রশাসন, পুলিশ কিংবা সেনাবাহিনী বাদ যাচ্ছে না কোনো ক্ষেত্রেই। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি সব জায়গায় হাত দিতে গিয়ে নিজের হাতে পুড়িয়ে ফেলবে? সার্জিও গোরের সঙ্গে যখন পীযূষ গোয়ালের যখন বৈঠক হয়, যখন বলেন যে আমাদের এই যে ডেডলক হয়ে রয়েছে, এই যে আমাদের এটা কি বলে বাণিজ্য চুক্তিটা, সেটা ভারত ছেড়ে দিক, নাহলে পরে আমরা খুব অসুবিধার মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত আমি বলেছি যে 10%, 5%ও নেমে এসছে ট্যারিফে। এখন ট্রাম্প যে কোনো মূল্যে ওই চুক্তিটা করতে চান। উনি অনেক ট্যারিফের হুমকি দিয়েছেন, রাশিয়ার ব্যাপার দিয়ে, বাংলাদেশে CIA লাগিয়ে দিয়েছেন বাংলা অস্থির করার জন্য, মায়ানমারে খেলে দিয়েছেন, অনেক কিছু করেছেন। দেখবেন ভারতকে জব্দ করা যাচ্ছে না। এছাড়া ইন্দো প্যাসিফিক যদি দখল করতে হয় বা ওখানে যদি ঢুকতে হয়, তাহলেও ভারতকে দরকার। আচিরের দৌরাত্ম্য রুখতে গেলেও ভারতকে দরকার। তবে বাংলাদেশ যেটা, বাংলাদেশ ইস্যু যেটা, বাংলাদেশ নিয়ে যেটা ভারত শর্ত দিয়েছে, সেই শর্তটা মেনে নেওয়ার জন্য প্রেসিডেন্ট উন্মুখ হয়ে রয়েছেন। আপনাদের মনে থাকতে পারে G7 বৈঠকে সাইড লাইনে যখন বৈঠক হচ্ছিল, তখন ট্রাম্প একটা কথা বলেছিলেন যে আজকে যদি ভারত কোনো বিপদে পড়ে, তাহলে আমেরিকা সর্বপ্রথম এগিয়ে আসবে, কিন্তু নরেন্দ্র মোদীকে ক্ষমতায় থাকতে হবে। তো সেই কথাটাই আমাদের পীযূষ গোয়াল তাকে মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের প্রেসিডেন্ট তো এরকম কথা বললেন, তিনি তো অনেক কিছু বলেন তারপরে ভুলে যান। তখন সার্জিও গোর বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট যা বলেন তিনি অনেক ভেবেচিন্তে বলেন। উনি যখন বলেছেন ভেবেচিন্তেই বলেছেন। শোনা কথা, তখন আমাদের পীযূষ গোয়াল একটু মুচকি হেসেছেন। তাতে বোধহয় সার্জিও গোরের এইখানে ধাক্কা লেগেছে। উনি তখন বলছেন যে আপনার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। আমি বলেছি না যে কয়েকজন কূটনীতিবিদ, রাজনীতিবিদ যার সঙ্গে ট্রাম্পের সরাসরি সম্পর্ক রয়েছে সহযোগীদের, তাদের মধ্যে সার্জিও গোর একজন। তিনি সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ফোন করেন এবং বলেন আমাদের ভারতের বাণিজ্য মন্ত্রী এই কথা বলছেন, আমি কি উত্তর দেব? তখন ট্রাম্প বলেছেন, স্পিকার ফোনেই বলেছেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি। নরেন্দ্র মোদী যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত আমি ভারতের পাশে আছি। এবার আপনারা আমায় প্রশ্ন করতে পারেন যে আপনি এই খবর জানলেন কি করে? এই খবর জানা যায় কি করে জানেন? একজন 1-to-1 যখন কথা হয় না, তার মানেই কিন্তু 1-to-1 হয় না। সেখানে শর্ট হ্যান্ডের লোক থাকে, মানে যে কোনো যিনি কথা বলছেন তার সেক্রেটারিরা থাকেন, খাতা কলম নিয়ে প্রত্যেকটি কথা লেখা হয়, এবং একজন শর্ট হ্যান্ড লেখক থাকেন, এবং গভর্নমেন্টের যে ভিডিও ধারণ করার যে মানুষটি, PIBর লোক হন, প্রেস ইনফরমেশন ব্যুরোর লোক হন, তিনিও সেখানে থাকেন।
এবার তারা যখন যে যার দপ্তরে ফিরে যাচ্ছে, সেখান থেকে আলাপ আলোচনার মাধ্যমে খবরগুলো আমাদেরই কারোর পরিচিতের কাছে চলে আসে, সেখান থেকে আমাদের কাছে আসে। আপনাদের একটা গল্প বলি, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, গল্পটা খুব মজাদার। একবার রাইটার্সে বুদ্ধবাবু, তখন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন জ্যোতি বসু, দুজনে ক্লোজ ডোর মিটিং হচ্ছে। আর আমাদের বর্তমানে জয়ন্ত ঘোষাল, তিনি তার পরের দিন একটি রিপোর্ট করেছেন, যে একদম বিস্তারিত রিপোর্ট করে দিয়েছেন। তা প্রেস কর্নারে পরের দিন সকলের সঙ্গে দেখা, আমরা বসে চা খাচ্ছি। হঠাৎ জয়কৃষ্ণ ঘোষ, যিনি আমাদের জ্যোতিবাবু, যিনি সিএ ছিলেন, তিনি এসে বললেন যে, এই জয়ন্ত, তোমাকে জ্যোতিবাবু ডাকছেন। জয়ন্ত শুনে তো একেবারে শার্ট ফার্ট কোট ফোট তাড়াতাড়ি ঠিক করে, টাইয়ের নটটা ঠিক করে, আমাদের টাই পরা বাধ্যতামূলক ছিল, কোট পরা বাধ্যতামূলক ছিল। এখন তো এই আপনার এই সমস্ত এসে কি বলে, টিভি চ্যানেল এসে সব 12টা বাজে দিয়েছে, টি শার্ট পরে নেমে যাচ্ছে, যেটা আমাদের মানে আগে আগে যখন হতো তখন এটা হতো না, তখন একটা ব্রিটিশ কালচার ছিল, আর আমরা স্টেটসম্যানে ছিলাম, সেই কালচারটুকু আমাদের মেনটেন করতে হতো। তো যথারীতি কিছুক্ষণ বাদে জয়ন্ত ঘোষাল এসছে, বুক চুট একেবারে কাঁধ ঝুলে গেছে। কি হলো জয়ন্ত দা, সবাই প্রশ্ন হচ্ছে। আর বলিস না, আমি যেতেই আমার বললো যে, তোমায় খবরটা কে দিয়েছে, নামটা তুমি শুধু আমায় বলো। আসলে মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যখন কথা বলছেন, তখনও কিন্তু দুজনে একটা রাজ্যের মধ্যে দুজনের লোক কিন্তু বসে আছে প্রত্যেকটি পয়েন্ট লিখে নেওয়ার জন্য, কারণ আলোচনা তো দুজনের মধ্যে হচ্ছে, লিখবেটা কে? কিন্তু আপনি আমি নই, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, কে কি উত্তর দিচ্ছে। একজন মাইক্রোফোন নিয়ে বসে থাকে, একজন শর্ট হ্যান্ড নেয়, একজন সরকারি যিনি ফটোগ্রাফার, ভিডিও ফটোগ্রাফার, তিনিও থাকেন। এখন তিনি যখন দপ্তরে যান, দপ্তর থেকে ওরমভাবেই জয়ন্ত ঘোষালের কাছে লিক করেছিল, কিন্তু তার চাকরি বাঁচানোর জন্য জয়ন্ত ঘোষাল ঝাড় খেয়েছে, কিন্তু এসে বলেনি। আমরা সেভাবেই খবরটা পাই। তো এখন এই যে আপনাদের দেশে ফাঁসির দড়ি ফড়ি সব রেডি ফেডি হচ্ছে না, একজন মহিলা ফাঁসুরেকে আপনারা জোগাড় করেছেন কোত্থেকে? তিনি তো একেবারে ম্যানিলা রোপে, না কি রোপ আপনারা দেখেছেন, তাতে খুব করে কলা আর দই ফই তেল ফেল খুব মাখাচ্ছেন, যেন শেখ হাসিনা আসবেন আর তাকে সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে। এই যে সার্জিও ঘোষ যে যাচ্ছেন, সার্জিও ঘোষ তিনি গিয়ে তিনি তো এই প্রশ্নগুলোই করবেন যে, আপনাদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল, বাণিজ্যিক চুক্তি, পশু খাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আপনারা আমেরিকা থেকে নেবেন। তাছাড়া ভারত এবং আমেরিকা যৌথভাবে 10 দফা আপনার প্রতিশ্রুতিপত্র সই করানোর পর আপনি এই ক্ষমতায় এসে বসেছেন 17 বছর বাদে। এই সেই চুক্তিপত্র, প্রতিশ্রুতিপত্র। এবার আপনি বলুন, আপনি চীনের সঙ্গে এইগুলো করলেন কি করে, কোন যুক্তিতে? এইসব প্রশ্ন উঠবে এবং শেখ হাসিনা প্রসঙ্গও উঠবে। সুতরাং এটা বলাই যেতে পারে
যে শেখ হাসিনা প্রসঙ্গে ট্রাম্প মোদিকে গ্রিন কার্ড দিয়ে দিল। তিনি যে সময় ফিরুন না কেন তাকে সসম্মানে দেশে রাজনীতি করতে দেওয়া হবে। এবার তিনি কি হিসেবে ঢুকবেন না হিসেবে ঢুকবেন সেটা পরের কথা। আপাতত সেপ্টেম্বর আসতে দিন, তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে। এখন এই ভিডিওটার দুপুরবেলাতেই আমি করতে পারতাম। দুপুরবেলা শুধু আমি বিজনেসটুকু করেছি, আর একটা পার্ট আমি ধরে রেখে দিয়েছি সন্ধ্যেবেলার ভিডিওর জন্য। সবই যদি একসঙ্গে বলে দিই, আপনারা দেখবেন তো অ্যাভারেজ ভিউজ টাইম 7 থেকে 8 থেকে 9 হয় অ্যাভারেজ ভিউজ টাইম। আপনারা পুরো ভিডিও কেউ দেখেন না, অথচ আপনারা ওই ভিডিওর মধ্যেই যা বলা আছে সেটাই আবার জিজ্ঞেস করেন আমাকে। দয়া করে ভিডিওটা দেখলে পুরোটা দেখবেন, নইলে স্কিপ করে যাবেন। ভিডিও না দেখে পুরো আমায় বেকার প্রশ্ন করে, আর এই প্রশ্ন সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। সুতরাং যে যতই লাফাক, যতই চিৎকার করুক, আমেরিকার সামনে, ভারতের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই। আর এখানে আমেরিকার স্বার্থ রয়েছে, আর এখানে ভারতেরও স্বার্থ রয়েছে। উল্টে আবার আমেরিকা একটু চাপে আছে, সেটা হচ্ছে সামনে ব্রিক্স সম্মেলন। ব্রিক্সের মুদ্রা যদি নাও বেরোয়, ব্রিক্সের দেশগুলো যদি নিজেদের মধ্যে কারেন্সিতে ব্যবসা করে, তাহলেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ। কারণ এটা ডলারাইজেশনের দিকেই তো যাচ্ছে। ডলারের ব্যবহার যদি না হয় তাহলে ডলারাইজেশন হবে। আর আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে আমেরিকার কি অবস্থা, খাদ্যপণ্যের কি অবস্থা। আমাদের যে বাণিজ্য চুক্তি, সেটা 99.9% রেডি হয়ে গিয়েছে। আমেরিকা সিল এবং সই পড়ে গিয়েছে বাণিজ্য সচিবের, পিট হেগসেস সম্ভবত, কিন্তু আমাদের পড়েনি। ওই 0.1% বাকি আছে। শেখ হাসিনা ফেরার পর যতই হোক আমেরিকা, শেখ হাসিনা ফেরার পর তারপর চুক্তিটি সই হবে। তারপর থেকে যা কাজ করব তখন থেকে শুরু হবে আমেরিকার সঙ্গে, তার আগে নয়। আগে কাজ করে দেখাও, তারপর তার ফল পাবে। সব জায়গায় হাত দিতে গিয়ে সরকারকে নিজের হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছে। 32 যুগ্ম সচিবকে এক ঝটকায় বাধ্যতামূলক অবসর। প্রশাসন, পুলিশ কিংবা সেনাবাহিনী বাদ যাচ্ছে না কোনো ক্ষেত্রেই। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি সব জায়গায় হাত দিতে গিয়ে নিজের হাতে পুড়িয়ে ফেলবে? আর 2018 রাতের ভোটের পর 2026 আগের দিনের ভোট, তাহলে আজকের কর্মকর্তাদের ভবিষ্যৎ কি? আজকে যারা 2026 নির্বাচনে দায়িত্ব পালন করেছে তাদের কি হবে? শেষ কোথায় এই ভয়ঙ্কর পরিস্থিতির? দর্শক, আপনারা জানেন যে গতকালকের ঘটনা, 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, এবং যেটি গতকালকের অনলাইনে শিরোনাম হয়েছে। আজকের পত্রিকাগুলোরও অন্যতম একটি শিরোনাম হয়েছে যে চাকরি গেল 32 যুগ্ম সচিবের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক আদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সরকারের 32 জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাকে। কিন্তু কারা এই কর্মকর্তা, কি ছিল তাদের অপরাধ,
অনুসন্ধানে দেখা যাচ্ছে বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তাদের অনেকেই 2018 সালের বহুল আলোচিত ও বিতর্কিত জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় ডিসি বা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দীর্ঘদিন ধরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অলস বসেছিলেন। শেষ পর্যন্ত তাদের চাকরি হারিয়ে গেল। তবে ঘটনা কেবল জনপ্রশাসনের এই 32 জন যুগ্ম সচিবের মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনি যদি পুরো প্রশাসনিক ব্যবস্থার দিকে তাকান তবে দেখতে পাবেন প্রশাসন, পুলিশ কিংবা সামরিক বাহিনী কোনো খাতই কিন্তু বাদ যাচ্ছে না। একের পর এক পদচ্যুতি, বাধ্যতামূলক অবসর এবং বরখাস্তের ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীতে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে নানা চাঞ্চল্যকর কাহিনী। সেনা হেফাজতে নেওয়া হচ্ছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের। গতকালকেও এমন ঘটনা ঘটেছে। এমন নানা গুঞ্জন ও খবর এখন বাতাসে ভাসছে। আমাদের আজকের আলোচনার মূল বিষয় কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নয়। এই 32 জন অবসরে পাঠানোটা আমাদেরকে নাড়া দিয়েছে বিধায় আমরা আলোচনা করতে এসেছি। পুলিশে অসংখ্য কর্মকর্তাদের, সিনিয়র কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে, প্রশাসনে পাঠানো হচ্ছে, সেনাবাহিনীতে পাঠানো হচ্ছে। আমাদের আলাপের মূল বিষয় পুরো রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রীয় ব্যবস্থার এই সার্বিক পরিস্থিতি। সার্বিকভাবে সরকার যেভাবে এখন সব জায়গায় হাত দিচ্ছে তাতে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, সরকারের হাত কি শেষ পর্যন্ত থাকবে, নাকি এই বড় খেলায় সরকারের নিজের হাতে পুড়ে ছাই হয়ে যাবে? প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে কে পরামর্শ দিচ্ছে, কারা পরামর্শ দিচ্ছে? আপনাকে বিপদে ফেলানোর মতো শত শত গর্ত কুড়ে ফেলানো হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে আইসিটিতে নেওয়া হয়েছে। এই যে সেনাবাহিনী, সেনা হেফাজতে নেওয়া আইসিটি মামলা, এগুলো কিন্তু নজিরবিহীন। এই পরামর্শগুলো আপনাকে কে দিচ্ছে? আপনাকে কিন্তু ভয়ঙ্কর বিপদে ফেলানোর জন্য এই কাজগুলো করানো হচ্ছে। আপনি ক্ষমতায় পূর্ণ মেয়াদ পূরণ করা তো দূরের কথা, এইভাবে যদি চলতে থাকেন ইতিমধ্যে কিন্তু নানা জায়গায় নানাভাবে অসন্তোষ তৈরি হয়ে গেছে। প্রশাসনে অসন্তোষ, পুলিশে অসন্তোষ, সেনাবাহিনীতে অসন্তোষ এবং সাধারণ জনগণের মধ্যে জনপরিসরে একদম মুটে মজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। কারণ মানুষ দেখছে যে কি হচ্ছে দেশে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শ্রমজীবী মানুষের শ্রম নেই, কর্ম নেই, বাজারে ব্যবসা নেই, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এই যে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে এই যে রাষ্ট্রযন্ত্র যারা চালায়, আইন শৃঙ্খলা, প্রশাসন, তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। প্রশ্ন আসছে যে যদি 2018 সালের নির্বাচনকে অপরাধ বা সমস্যা হিসেবে ধরা হয়, যেখানে ওই কর্মকর্তাদের ভূমিকা ছিল, মানে গতকাল যে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তবে আমাদের একটু ইতিহাসের পাতা থেকে সাম্প্রতিক সময়ে ফিরে আসতে হবে। আমরা সবাই জানি 2018 সালের নির্বাচনকে সাধারণ মানুষ ও বিশ্লেষকরা ব্যাখ্যা করেন রাতের ভোট হিসেবে। আর সেই নির্বাচনে দায়িত্ব পালন করার অপরাধে বা সহায়তার দায়ে যদি আজ এত বছর পর কর্মকর্তাদের চাকুরি হারাতে হয়, তবে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে আমরা কি বলবো? যে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো, সেই নির্বাচনকে তো সাধারণ মানুষ বলছে আগের দিনের ভোট, অর্থাৎ ওটা ছিল রাতের ভোট। এটি আরো অ্যাডভান্স, আরো নগ্নভাবে ভোট কারুচুপি করা হয়েছে আগের দিনের ভোট হিসেবে। আজকে যারা দায়িত্ব পালন করছেন তাদের কি হবে? আসলে কর্মকর্তা কর্মচারীরা যারা দায়িত্ব পালন করেন, তারা যখন যে ক্ষমতায় থাকে সেই সরকারের দায়িত্ব পালন করেন। সরকারের দায়িত্ব যদি ওই কর্মকর্তা না পালন করেন তাহলে তো তার সমস্যা হবে, তিনি চাকরি করতে পারবেন না। আজকে এত বছর পর ওই সময় কি করেছে সেটির খেসারত হিসেবে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আজকে যারা 26-এর নির্বাচনে আপনাকে ক্ষমতায় এনেছে তাদের কি হবে? এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা রাষ্ট্রযন্ত্র আসলে চলতে পারে না। একদিকে 2018 রাতের ভোট, অন্যদিকে 2026-এর আগের দিনের ভোট, তাহলে নৈতিকতার মানদণ্ডটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? এখানেই উঠে আসে সবচেয়ে বড় ও উদ্বেগজনক প্রশ্নটি। 2026 সালের এই নির্বাচনে যে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করলেন কিংবা সরকারকে নির্বাচনে জেতাতে সাহায্য করলেন, তাদের ভবিষ্যৎ আসলে কি?
আজ যারা 2018 সালের ভোটের অজুহাতে চাকরি হারাচ্ছেন, কাল যখন আবার ক্ষমতার পট পরিবর্তন হবে বা অন্য কোনো পরিস্থিতি তৈরি হবে, তখন কি 2026-এর কর্তাদের ভাগ্য একই হবে? তারাও কি একইভাবে বলির পাঠা হবেন? সব মিলিয়ে দেশে এবং রাষ্ট্রযন্ত্রের ভেতরে যা চলছে তা অত্যন্ত সংকটময় এবং এক কথায় ভয়ঙ্কর। প্রশাসন একটি দেশের মেরুদণ্ড, পুলিশ আইন শৃঙ্খলার প্রতীক, আর সশস্ত্র বাহিনী একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তার শেষ ভরসা স্থল। যখন এই তিনটি সংবেদনশীল ও মৌলিক জায়গায় একসঙ্গে এত বড় অস্থিরতা তৈরি হয়, তখন সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হওয়াটাই স্বাভাবিক। একদিকে গণছাঁটায়, ওএসডি এবং চাকরিচ্যুতই, অন্যদিকে সেনা হেফাজতে নেওয়ার মতো থমথমে ঘটনা। এই সব কিছুর ইঙ্গিত দিচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের ভেতরকার ভারসাম্য বা ভারসাম্যের রাজনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার হয়তো কঠোর হাতে সব নিয়ন্ত্রণ করতে চাইছে কিংবা একটি বলয় তৈরি করতে চাইছে, কিন্তু ইতিহাস বলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের ওপর একসঙ্গে চাপ প্রয়োগ করতে গেলে এবং প্রতিশোধের রাজনীতি চালু করলে একসময় পুরো শাসন ব্যবস্থায় ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়ে। দর্শক, আমরা কোনো নির্দিষ্ট দলের পক্ষ বা বিপক্ষের কথা বলছি না, আমরা বলছি একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোগত সুরক্ষার কথা। 18 রাতের ভোটের কর্মকর্তাদের যদি আজ খেসারত দিতে হয়, তবে 26-এর আগের দিনের ভোটের কর্মকর্তারাও কাল নিরাপদ থাকবেন না। এই চক্র যদি চলতেই থাকে, তবে সরকারি আমলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাষ্ট্রকে সেবা না দিয়ে শুধু শাসক দলকে সেবা দেওয়ার প্রতিযোগিতায় নামবেন এবং সত্যিকার অর্থে ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী প্রজন্ম বাংলাদেশের প্রশাসন, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীতে আসলে চাকরি করবে কিনা, করতে আসবে কিনা, নাকি দেশ ছেড়ে চলে যাবে, এটি কিন্তু ভাবনার বিষয়। হাজারবার ভাববে যে এখানে চাকরি করতে গেলে একটা পর্যায়ে এই কাজ হতে পারে, এই শাস্তি পেতে হতে পারে, তাহলে কেন চাকরি করবে? সব মিলিয়ে যা চলছে তা সত্যি এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এখন একটাই প্রশ্ন পুরো দেশবাসীর মনে, যে এর শেষ কোথায়? রাষ্ট্র কি তার এই অস্থিরতার ঘূর্ণিপাক থেকে বের হতে পারবে, নাকি এই সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক আগ্নেয়গিরি পুরো ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলবে? তারেক রহমান যেভাবে দেশ চালাচ্ছেন, 6ষ্ঠ মাস চলছে, এই 6ষ্ঠ মাসে তারেক রহমানের জন্য হয়তো একদম হলফ করে বলছি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে।